আচ্ছা, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেক স্টারই এসছেন গেছেন, কিন্তু সলমান শাহের মতো এরকম ক্রেজ কি আর কেউ দেখেছে? আমার তো মনে হয় না। মাত্র ৪ বছরের ক্যারিয়ার, কিন্তু কি অবিশ্বাস্য জনপ্রিয়তা। ধূমকেতুর মতো এসেছিলেন, আর বলা যায় আজও রয়ে গেছেন। ঠিক, কিন্তু সাফল্যের একদম চূড়ায় থাকার সময়ে 1996-এ তার ওই হঠাৎ মৃত্যুটা পুরো দেশকে যেন থামিয়ে দিয়েছিল। আর সেই মৃত্যুটা এতটাই রহস্যময় ছিল যে, দেখুন, প্রায় ৩ দশক হতে চলল আমরা এখনো এটা নিয়ে কথা বলছি। একদম। আর আজকে আমরা যে সোর্সগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু কোনো সাধারণ নিউজ ক্লিপিং না। না, একদমই না। এগুলো আদালতের নথি, বিভিন্ন তদন্ত সংস্থার দীর্ঘ রিপোর্ট, আর বছরের পর বছর ধরে চলা আইনি লড়াইয়ের বিভিন্ন বাকের দলিল। আমরা আজকে এই দলিলগুলোকেই ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। দারুণ। বোঝার চেষ্টা করব যে ঘটনাটাকে বছরের পর বছর ধরে আত্মহত্যা বলে চালানো হয়েছে, সেটা কিভাবে 29 বছর পর এসে একটা পুরো দস্তুর মার্ডার কেসে পরিণত হলো। আচ্ছা চলুন একদম শুরু থেকে শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। দিনটা ছিল 1996 সালের 6 সেপ্টেম্বর। ঢাকার ইস্কাটনের এক ফ্ল্যাটে নিজের শোবার ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দেশের সবচেয়ে বড় সুপারস্টারকে। খবরটা ছড়াতে তো একদমই সময় লাগেনি, আর সাথে সাথে প্রাথমিক তদন্ত, পোস্টমর্টেম সবকিছু খুব দ্রুত হতে থাকলো। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা তাদের ময়না তদন্তের রিপোর্টে বললেন মৃত্যুর কারণ অ্যাসফিক্সিয়া, শ্বাসরোধ। হ্যাঁ, আর যেহেতু শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই তারা এটাকে আত্মহত্যা হিসেবেই রায় দিলেন। আর সেই রিপোর্টের ভিত্তিতেই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় একটা অপমৃত্যুর মামলা করেন। হ্যাঁ, একটা ইউডি কেস, আনন্যাচুরাল ডেথ কেস। এই অপমৃত্যু মামলাটা ঠিক কি? এটা কি হত্যা মামলা থেকে আলাদা? হ্যাঁ, অনেকটাই। আসলে যখন কোনো মৃত্যু ধরেন স্বাভাবিক না, খুন, আত্মহত্যা বা দুর্ঘটনা, তখন পুলিশ প্রথমে একটা অপমৃত্যুর মামলা করে। আচ্ছা, বাবার মামলা দায়েরের পর মনে হচ্ছিল হয়তো রিশটা এখানেই শেষ। ঠিক, একটা দুঃখজনক ঘটনা, কিন্তু আইনি প্রক্রিয়া হয়তো শেষ। কিন্তু এখানেই তো গল্পের আসল শুরু। একদম। সালমানের মা নীলা চৌধুরী, তিনি তো প্রথম দিন থেকেই এই আত্মহত্যার থিওরি মেনে নেননি। এক মুহূর্তের জন্য না। তিনি শুরু থেকেই বলে আসছিলেন তার ছেলেকে খুন করা হয়েছে। আর তার এই অবিশ্বাস আর জেদ, এটাই কিন্তু এই মামলাটাকে প্রায় ৩ দশক ধরে বাঁচিয়ে রেখেছে। ভাবা যায়, একজন মায়ের বিশ্বাস একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকে বছরের পর বছর ধরে চ্যালেঞ্জ করে যাচ্ছে। এটাই তার সবচেয়ে বড় উদাহরণ। তো পরিবারের আপত্তির পর তদন্তের ভার গেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির কাছে। 1997 সালে তারা তাদের ফাইনাল রিপোর্ট দিল। কি ছিল সেই রিপোর্টে? আত্মহত্যাই করেছেন। কিন্তু সালমানের বাবা এই রিপোর্টটা মানলেন না। না, তিনি আদালতে গিয়ে এই রিপোর্টের বিরুদ্ধে একটা নারাজি আবেদন দাখিল করলেন। নারাজি আবেদন, এই টার্মটা আমরা প্রায় শুনি, এর মানে কি? সহজ ভাষায়, নারাজি মানে আমি রাজি নই। অর্থাৎ তদন্তকারী সংস্থার দেওয়ার রিপোর্টের সাথে যখন মামলার বাদী একমত হন না, তখন তিনি আদালতকে বলতে পারেন যে আমি এই রিপোর্ট মানছি না, এর বিরুদ্ধে আপত্তি জানাচ্ছি, এবং মামলাটি যেন নতুন করে তদন্ত করা হয়। তার মানে সিআইডির তদন্তের পরেও কেসটা বন্ধ হলো না? না, হলো না। এরপর আদালত মামলাটিকে বিচার বিভাগীয় তদন্তের জন্য পাঠালো। কিন্তু মজার ব্যাপার হলো, এই তদন্ত শেষ হতে লেগে যায় প্রায় 1 দশক। 2003 থেকে 2014 পর্যন্ত এই তদন্ত চলে। এত লম্বা সময়? হ্যাঁ, এবং সেই রিপোর্টের ফলাফলও ছিল হুবহু একই। সালমান শাহ আত্মহত্যা করেছেন। 1 মিনিট, আমি কি ঠিক শুনলাম? পুলিশের সিআইডি বলল আত্মহত্যা? এরপর আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত হলো, তারাও বলল আত্মহত্যা। দুটো বড় প্রাতিষ্ঠানিক তদন্তের রায় একই হওয়ার পরেও মামলাটা এগিয়েছে। এটা কিভাবে সম্ভব? ঠিক এই কারণেই তো কেসটা এত ইন্টারেস্টিং। সাধারণত এমনটা হওয়ার পর মামলা তো খারিজ হয়ে যাওয়ার কথা। তাই তো। কিন্তু নীলা চৌধুরী হাল ছাড়েননি। তিনি প্রতিটি রিপোর্টের বিরুদ্ধে আদালতে গেছেন। তার একটাই দাবি ছিল,
এটা খুন এবং এর পেছনে প্রভাবশালীরা জড়িত। তার মানে প্রাতিষ্ঠানিক তদন্তের বাইরেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। অবশ্যই, যেমন সালমানের গলায় ফাঁসের যে দাগ ছিল সেটা বেশ সন্দেহজনক ছিল বলে পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়। বাসায় প্রথম কারা ঢুকেছিল, আলামত ঠিকভাবে সংগ্রহ করা হয়েছিল কিনা, এসব নিয়ে গোড়া থেকে একটা বিতর্ক ছিল আর কি। বোঝা যাচ্ছে ধোঁয়াশাটা থেকেই গিয়েছিল। তো এই দীর্ঘ বিচার বিভাগীয় তদন্তের পর তদন্তের দায়িত্ব কি নতুন কোনো সংস্থার হাতে গেল? হ্যাঁ, গেল। সালমানের পরিবার আবারও নারাজি দিলে 2016 সালে আদালত এই কেসে দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে। পিবিআই? আচ্ছা। হ্যাঁ, পিবিআই তুলনামূলকভাবে নতুন এবং আধুনিক একটি সংস্থা, তাই সবার আশা ছিল এবার হয়তো বিতর্কের চূড়ান্ত অবসান ঘটবে। হয় হত্যার প্রমাণ মিলবে, না হলে আত্মহত্যার তত্ত্বটাই চিরতরে প্রতিষ্ঠিত হবে। পিবিআই তো প্রায় 4 বছর ধরে তদন্ত করলো, তাই না? 2020 সালে তারা রিপোর্ট জমা দেয়। কি ছিল সেই রিপোর্টে? সেই 600 পৃষ্ঠার বিশাল রিপোর্টের সারমর্ম আবারও এক: সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। আবারও একই উপসংহার? কিন্তু পিবিআই এবার একটা নতুন জিনিস যোগ করলো। তারা আত্মহত্যার পেছনের 5টি সম্ভাব্য কারণকে চিহ্নিত করল। তাদের মতে এই কারণগুলোই সালমানকে চরম অবসাদের দিকে ঠেলে দিয়েছিল। আচ্ছা, সেই 5টি কারণ এক এক করে যদি বলি। প্রথমটা ছিল চিত্রনায়িকা শাবনূরের সাথে সম্পর্ক, তাই তো? অতিরিক্ত ঘনিষ্ঠতা, হ্যাঁ, যা তার পারিবারিক জীবনে প্রভাব ফেলছিল। দ্বিতীয়ত, স্ত্রী শামিরা হকের সাথে তার দাম্পত্য কলহ। তৃতীয়, মা নীলা চৌধুরীর সাথেও তার সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং পারিবারিক নানা কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চতুর্থটা ছিল বোধহয় কেরিয়ার নিয়ে। হ্যাঁ, নিজের তারকা খ্যাতি ধরে রাখা নিয়ে তিনি বেশ চাপে ছিলেন। আর পঞ্চম কারণটি ছিল সালমান শাহ নিজে ছিলেন খুব আবেগপ্রবণ এবং অভিমানী একজন মানুষ। বাহ, পিবিআই তো একটা পূর্ণাঙ্গ সাইকোলজিক্যাল প্রোফাইল দাঁড় করানোর চেষ্টা করেছে। ঠিক তাই, তারা দেখাতে চেয়েছে যে একজন সুপারস্টারের জীবনের বাইরের দিকটা ঝলমলে হলেও ভেতরে ভেতরে অনেকগুলো সংকট একসাথে চলছিল। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, তাই না? অবশ্যই আছে। এই কারণগুলো লক্ষ্য করলে দেখবেন এর প্রতিটিই কিন্তু পারিপার্শ্বিক বা সার্কামস্ট্যান্সিয়াল। এগুলো কোনো অকাট্য প্রমাণ নয়, বরং একটা সম্ভাব্য ব্যাখ্যা মাত্র। মানে এগুলো দিয়ে আত্মহত্যা প্রমাণ করাটা একটু সরলীকরণ হয়ে যায়। আর সম্ভবত এ কারণে এই রিপোর্টের বিরুদ্ধেও আদালতে যাওয়ার সুযোগটা থেকে গিয়েছিল। এবং নীলা চৌধুরী ঠিক সেই সুযোগটাই নিলেন। তিনি পিবিআই এর এই রিপোর্টের বিরুদ্ধেও আদালতে নারাজি আবেদন করলেন। আর এরপরই ঘটল এই 29 বছরের গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে নাটকীয় মোড়। 20 সালের 20 অক্টোবর একদম, আদালত নীলা চৌধুরীর আবেদনটি মঞ্জুর করল। শুধু মঞ্জুরি করেনি, আদালত যা নির্দেশ দিল তা ছিল এক কথায় যুগান্তকারী। ঠিক, আদালত শুধু মামলাটি পুনরায় চালু করার কথা বলেনি, আদালত সরাসরি এই ঘটনায় একটি হত্যা মামলা করার নির্দেশ দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আদালত তার পর্যবেক্ষণে জানায় যে পূর্বের তদন্তগুলোতে গাফিলতি ছিল। এই একটি কথাই তো পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। অবশ্যই, এর আইনি তাৎপর্য বিশাল। সেটা ঠিক কি? একটা অপমৃত্যুর তদন্ত আর একটা হত্যার তদন্তের মধ্যে পার্থক্যটা কোথায়? আকাশ পাতাল পার্থক্য। এতদিন ধরে তদন্তের লক্ষ্য ছিল মৃত্যুর কারণ বের করা, হত্যা নাকি আত্মহত্যা। রাইট। কিন্তু এখন আদালত নিজেই বলে দিচ্ছে যে এটা একটা হত্যা মামলা হিসাবে তদন্ত করতে হবে। এর মানে হলো এখন আত্মহত্যার তত্ত্বটা আর বিবেচ্য নয়। তদন্তের একমাত্র লক্ষ্য হবে কারা খুন করেছে, কিভাবে করেছে এবং তাদের উদ্দেশ্য কি ছিল সেটা খুঁজে বের করা। মানে 29 বছর পর মামলার ডিএনএটাই বদলে গেল। এক কথায় তাই। আদালতের নির্দেশের পর তো সবকিছু খুব দ্রুত ঘটতে শুরু করলো। পরদিনই 21শে অক্টোবর মধ্যরাতে সালমানের মামা বাদী হয়ে রমনা থানায় 11 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলেন। হ্যাঁ, এবং আসামিদের তালিকাটাও খুব ইন্টারেস্টিং। প্রধান আসামি করা হয়েছে সালমানের স্ত্রী শামিরা হককে। তালিকায় আরও আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমানের শাশুড়ি লতিফা হক লুচি এবং খলনায়ক ডন সহ আরও কয়েকজন, যাদের নামেই কেসের শুরু থেকেই ঘুরে ফিরে আসছিল। একদম। তবে নতুন মামলা হওয়ার পর সবচেয়ে চাঞ্চল্যকর যে বিষয়টা আবার মিডিয়াতে চলে এসে সেটা হলো প্রায় 3 দশক পুরনো একটা জবানবন্দি।
1997 সালে এই মামলারই অন্যতম আসামি রেজভি নামের একজন আদালতে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ঠিক। এবং সেটা ছিল দণ্ডবিধির 164 ধারায় দেওয়া জবানবন্দি। এই 164 ধারার জবানবন্দি কিন্তু সাধারণ কোনো কথা নয়। এটি একজন ম্যাজিস্ট্রেটের সামনে সম্পূর্ণ নিজের ইচ্ছায় দেওয়া হয় এবং এর আইনি গুরুত্ব অনেক বেশি। কি বলেছিলেন রেজভি তার সেই জবানবন্দিতে? আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে, রেজভির জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে খুন করার জন্য 12 লাখ টাকার একটা চুক্তি হয়েছিল। কি বলছেন? হ্যাঁ, আর এই চুক্তিটি করেছিলেন স্বয়ং সালমানের শাশুড়ি লতিফা হক লুসি। পরিকল্পনা ছিল সালমানকে ঘুমের ওষুধ খাইয়ে বা অজ্ঞান করে শ্বাসরোধ করে হত্যা করা হবে এবং তারপর ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হবে, যাতে পুরো ব্যাপারটা আত্মহত্যা মনে হয়। অবিশ্বাস্য। আমার প্রশ্ন হলো, এত বিস্ফোরক একটা জবানবন্দি এতদিন ধরে চাপা পড়েছিল কিভাবে? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। হতে পারে রেজভি পরে তার জবানবন্দি প্রত্যাহার করে নিয়েছিলেন, যা প্রায়ই ঘটে, অথবা তদন্তকারী সংস্থাগুলো হয়তো তার কথার সত্যতা যাচাই করার মতো যথেষ্ট প্রমাণ খুঁজে পায়নি। অথবা এমনও হতে পারে, যা নীলা চৌধুরী বারবার অভিযোগ করেছেন, যে প্রভাবশালী মহলের চাপে এই জবানবন্দিটিকে ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল। কারণ যাই হোক, এই পুরনো জবানবন্দিটি এখন এই নতুন হত্যা মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণগুলোর একটি হয়ে উঠতে পারে। এখনকার পরিস্থিতি কি? আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশ আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। আর অন্যদিকে সালমান শাহের ভক্তরা এতদিন পর ন্যায় বিচার পাওয়ার আশায় আবার রাস্তায় নেমেছেন। মানবপণ্য করছেন দ্রুত বিচারের দাবিতে। পুরো দেশ যেন 29 বছর পর আবার সেই 1996 সালে সেপ্টেম্বরে ফিরে গেছে। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি, যা শুরু হয়েছিল দেশের সবচেয়ে বড় তারকা একটি অমৃত্যুর ঘটনা হিসাবে, তা প্রায় 3 দশকের দীর্ঘ আইনি লড়াই, একাধিক তদন্ত সংস্থার রিপোর্ট এবং সবচেয়ে বড় কথা, একজন মায়ের অবিশ্বাস্য জেদের উপর ভর করে আজ একটি আনুষ্ঠানিক হত্যা মামলায় পরিণত হয়েছে। এই দীর্ঘ যাত্রাটা আমাদের বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়। আজকের আলোচনা শেষে আমরা হয়তো শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি। অবশ্যই। একটা বিচার ব্যবস্থা সম্পর্কে এটা কি বলে, যেখানে একজন মায়ের নিরলস সংগ্রাম কয়েক দশকের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকে এভাবে চ্যালেঞ্জ জানাতে এবং শেষ পর্যন্ত বদলে দিতে পারে? আর এখন যেহেতু মামলাটি আনুষ্ঠানিকভাবে একটি হত্যাকাণ্ড, প্রায় 3 দশক আগে ঘটে যাওয়া একটা অপরাধ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষকে ঠিক কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।